আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লাইভ এমসিকিউ ইংলিশ উইজার্ড লেকচার সিরিজ। সবাইকে অনেক, অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি সালেহ আহমদ, লেকচারার ইন ইংলিশ, মৌলভীবাজার গভর্নমেন্ট কলেজ, মৌলভীবাজার। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে সিকোয়েন্স অফ টেন্সেস। সিকোয়েন্স মানে হচ্ছে ধারাবাহিকতা। একটা বাক্যের মধ্যে যদি আপনার ২ টা ক্লজ থাকে, ২ টা ক্লজের মধ্যে ২ টা টেন্স ব্যবহৃত হবে। এই টেন্স গুলাকে কখনো আপনি ফ্লেক্সিবলি যেকোনো টেন্সে ব্যবহার করতে পারবেন। আবার কিছু জায়গা আছে যে এই জায়গায় আপনাকে ফিক্সড কিছু টেন্স ব্যবহার করতে হবে। আর এগুলোর বেসিস হচ্ছে কনজাংশনস। বিভিন্ন ধরনের কনজাংশনের ব্যবহারের উপর ভিত্তি করে আপনাকে একটা ফিক্সড টেন্স ব্যবহার করতে হবে। আজকের এই টপিকটা অনেক রুলে ভরপুর। অসংখ্য রুল আছে আমাদের এই সিকোয়েন্স অফ টেন্সেস এই টপিকের মধ্যে। তো এত সব রুল আপনারা শিখবেন কিভাবে? এত জিনিস মনে রাখবেন কিভাবে? কনফিউশন তো তারা করবেই। একটা রুলের সাথে আরেকটা রুল এমনভাবে পেঁচানো এই টপিকের মধ্যে, যেগুলা গতানুগতিক ধারায় আপনারা যদি পড়েন তাহলে সহজে মনে রাখতে পারবেন না। আমরা অত্যন্ত সুন্দর টেকনিকের সাহায্যে এই বিষয়গুলোকে উপস্থাপন করেছি আমাদের বইয়ের মধ্যে। আমাদের ইংলিশ উইজার্ড গ্রামার বই যেটা আছে, এটার ইউনিট ডি লেসন 1.4 এর মধ্যে আপনারা বিস্তারিতভাবে এই টেকনিকগুলোর সাহায্যে এই রুলগুলো আয়ত্ত করার সুযোগ পাবেন। তো যারা এখনো বইটা কিনেননি তারা বইটা তাড়াতাড়ি কিনে ফেলুন। এই বইটা আপনাদের চাকরির প্রস্তুতিকে অনেক বেশি শানিত করে দেবে। তো কি টেকনিক আমরা আজকে ব্যবহার করতে যাচ্ছি? আমরা গত ক্লাসে পড়েছিলাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এবং এটাকে আমরা ম্যাজিকের সাহায্যে, জাদুর সাহায্যে আমরা করেছিলাম। তো আজকে আমরা কিছু ইমাজিনারি ডিভাইস, কিছু কাল্পনিক কিছু যন্ত্র আমরা ব্যবহার করব, যেগুলোর সাহায্য নিয়ে আমরা সিকোয়েন্স অফ টেন্সেস এর রুলগুলাকে খুব সহজে আমরা আয়ত্ত করতে পারবো। তো প্রথমে চলুন আমরা আমাদের ডিভাইসগুলোর সাথে পরিচিত হই। ডিভাইসগুলোর ইমেজগুলো আপনারা মাথার মধ্যে সেট করে রাখবেন। পরে রুলগুলাকে এই ইমেজগুলোর সাথে জাস্ট লিংক করে দিবেন। দেখবেন রুলগুলা এমনিতেই শিখে ফেলছেন। রুলগুলা নিয়ে আর শিখতে বেশি কষ্ট হবে না। তো ইমেজগুলা আপনাদেরকে অনেক সাহায্য করবে। আপনারা যারা আগের ক্লাসগুলা করেছেন, আশা করি আপনারা ইমেজগুলার উপকারিতা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো আজকেও আমরা এই ইমেজগুলা মনে রাখার চেষ্টা করব। দেখুন, আপনারা প্রথমে একটা আমরা ইমেজ দেখতে পাচ্ছি যে বিজ্ঞানীরা গবেষণা করছেন কি নিয়ে? এটা দেখা যাচ্ছে একটা যন্ত্র, সামনে ঘড়ির মতো দেখা যাচ্ছে। জি, এটা হচ্ছে টাইম মেশিন। টাইম মেশিন দিয়ে তারা চিন্তা করছেন যে কিভাবে বর্তমান সময়টাকে আরো উন্নত করা যায়, এবং আমরা যদি আরো ১০০ বছর পরে চলে যেতে পারি, তাহলে হয়তো বর্তমান সময়টা আরো অনেক বেশি উন্নত অবস্থায় আমরা পাবো। তো তারা করলেন কি, টাইম মেশিনের সাহায্যে তারা চলে গেলেন ভবিষ্যতে। কিন্তু আফসোস, ভবিষ্যতে গিয়ে তারা অনেক হতাশ হয়ে পড়লেন। ভবিষ্যতে গিয়ে তারা দেখেন যে দুনিয়াটা লিড করছে রোবটগুলা। মানুষ সবাই বেকার হয়ে পড়েছে, মানুষের কোনো কাজকর্ম নাই। তারা যে উদ্দেশ্য নিয়ে, যে আশা নিয়ে তারা ভবিষ্যতে পাড়ি জমিয়েছিলেন, সেটা তাদের একেবারে শেটার্ড হয়ে তারা আবার চলে আসলেন বর্তমানে। তো এবার তারা চিন্তা করলেন যে কি করা যায়, যে আমরা চলে যাই অতীতের দিকে। অতীতের যদি কোনো ঘটনাকে আমরা একটু চেঞ্জ করে দিতে পারি। মনে করুন যে আমরা বাংলাদেশে যারা আছি, আমরা যদি পলাশীর যুদ্ধের ঠিক আগে আমরা নবাব সিরাজউদ্দৌলাকে জানিয়ে দিতে পারি যে মীর জাফর বিশ্বাসঘাতকতা আপনার সাথে করবেই, ওকে কোনোভাবে বিশ্বাস করবেন না, ওকে এক্ষুনি গ্রেফতার করে ফাঁসি দিন। তাহলে কি দেখা যাবে? তাহলে দেখা যাবে যে নবাব সিরাজউদ্দৌলা যুদ্ধে জয়ী হয়ে গেছেন, এবং মীর জাফরকে ফাঁসি দিয়ে দেওয়া হচ্ছে। এতে হবে কি, আমরা যখন আবার বর্তমানে ব্যাক করব, তখন আমরা দেখতে পাবো একটা প্রসপারাস বাংলাদেশ, একটা অনেক উন্নত বাংলাদেশ আমরা দেখতে পাবো। তো আপনারা দেখলেন যে টাইম মেশিনের সাহায্যে আমরা কি করলাম? টাইম মেশিনের সাহায্যে প্রথমে আমরা ভবিষ্যতের দিকে গেলাম। আর দ্বিতীয়ত আমরা কি করলাম? টাইম মেশিনের সাহায্যে আমরা অতীতের দিকে গেলাম। তাহলে আমাদের টাইম মেশিনের ব্যবহার হচ্ছে ২ টা। টাইম মেশিন 1 যেটা আমাদেরকে ভবিষ্যতে নিয়ে যাবে, আর টাইম মেশিন 2 যেটা আমাদেরকে অতীতের দিকে নিয়ে যাবে। এই ২ টা পয়েন্ট মনে রাখবেন। এবার আসুন আমরা দেখি যে রেল লাইন দেখা যাচ্ছে। রেল লাইনটা সবসময় কিরকম থাকে? সমান্তরাল থাকে। আমরা আধুনিক জগতে এসে আমরা অনেক রেল লাইনের সুবিধা পাচ্ছি। আমরা মেট্রো রেল পেয়ে গেছি আমাদের ঢাকা নগরীতে। আশা করি সারা দেশে বড়, বড় শহরগুলোতে এরকম মেট্রো রেলগুলো আসবে। তো এই মেট্রো রেলগুলো আমাদের যোগাযোগ ব্যবস্থাকে যেভাবে অনেক সহজ করেছে, এই রেল লাইনের যে প্যারালালিজম যেটা আছে, সমান্তরালভাবে চলা, এই জিনিসটা আমাদেরকে অনেকগুলা রুল আয়ত্ত করতে সাহায্য করবে। তো ৩ নাম্বার পয়েন্ট হচ্ছে রেলওয়ে লাইন। ৪ নাম্বারে দেখেন, এই রেল লাইন দিয়েও আমরা কিন্তু ভবিষ্যতে কিন্তু আমরা, বা এত দ্রুত যোগাযোগ ব্যবস্থা এগুলা দিয়ে আমরা কিন্তু মোটেই স্যাটিসফাইড হতে পারবো না।
আমাদের আকাঙ্ক্ষা হচ্ছে আমরা যদি পাখির মতো উড়ে বেড়াতে পারতাম, আমাদের কোনো রেস্ট্রিকশন থাকতো না। নিচের দিকে দেখেন যে রেল লাইন আছে, সড়ক পথ আছে, কিন্তু এই জিনিসগুলো আমাদেরকে কখনোই স্যাটিসফাইড করবে না। আমাদের মনের আকাঙ্ক্ষা হচ্ছে আমরা যদি পাখির মতো উড়তে পারতাম। তাহলে এই ৪ নাম্বার পয়েন্ট হচ্ছে যদি আমাদের পাখির মতো ডানা থাকে তাহলে আমরা যেদিকে ইচ্ছা সেদিকে যেতে পারবো। তাহলে এই ৪ টা পিকচার আপনারা মনে রাখেন। প্রথমত হচ্ছে টাইম মেশিন 1 যেটা ভবিষ্যতে নিয়ে যাবে, টাইম মেশিন 2 যেটা আমাদেরকে অতীতের দিকে নিয়ে যাবে, রেলওয়ে লাইন যেটা আমাদেরকে সমান্তরালে বর্তমানে চলতে সাহায্য করবে। চতুর্থত হচ্ছে পাখির পাখা, পাখির ডানা এটা যদি আমাদের থাকে তাহলে অতীত, বর্তমান, ভবিষ্যৎ যেকোনো দিকে আমরা ঘুরে বেড়াতে পারবো। কোনো সমস্যা নেই। এই ইমাজিনারি ডিভাইসেস বা কাল্পনিক যন্ত্রগুলো তাহলে হয়ে গেল ৪ টা। প্রথমত হচ্ছে টাইম মেশিন 1, দ্বিতীয়ত হচ্ছে টাইম মেশিন 2, তৃতীয়ত হচ্ছে রেলওয়ে লাইন এবং চতুর্থত হচ্ছে উইংস অফ এ বার্ড। এই ৪ টা ইমাজিনারি ডিভাইস ব্যবহার করে আমরা সিকোয়েন্স অফ টেন্সেস এর রুল গুলাকে অনেক সহজে আমরা আয়ত্ত করতে পারবো এবং ৪ টা ভাগে কনজাংশনের অনুযায়ী কনজাংশন গুলাকে আমরা ৪ ভাগে ভাগ করে নিব এবং যে কনজাংশন গুলা যেটার আওতার মধ্যে পড়বে আমরা সেই অনুযায়ী আমরা কাজ করে নিব। তো এই যে ৪ ভাগে আমরা ভাগ করলাম এটার বেসিসটা আসলে কি? এর বেসিসটা হচ্ছে আমরা যদি ২ টা ক্লজ যখন বসাবো একটা বাক্যের মধ্যে তখন ১ম ক্লজটা যদি আমরা প্রেজেন্ট টেন্সে পাই তাহলে দ্বিতীয়টা আমরা টাইম মেশিন ১ ব্যবহার করে দ্বিতীয়টাকে আমরা ফিউচার টেন্সে ব্যবহার করব। তারপরে হচ্ছে দ্বিতীয়টা যদি ১ম অংশটা প্রেজেন্ট টেন্স হয়ে থাকে তাহলে দ্বিতীয়টা আমরা টাইম মেশিন ২ ব্যবহার করে পাস্ট টেন্সে ব্যবহার করব। তৃতীয়ত হচ্ছে রেলওয়ে লাইন যেমন সমান্তরাল ঠিক একই রকম আমরা প্রথম ক্লজটা যদি প্রেজেন্টে পাই দ্বিতীয়টাও আমরা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করব। আর চতুর্থত হচ্ছে যে আমরা কোনো ধরাবাঁধা নিয়মের মধ্যে সীমাবদ্ধ থাকবো না। আমাদের যখন যেটা প্রয়োজন হয় প্রেজেন্ট, পাস্ট বা ফিউচার আমরা দ্বিতীয় ক্লজে ব্যবহার করতে পারবো। এই ৪ টা হচ্ছে মূল জিনিস। এই ৪ টা মূল জিনিসের উপর ভিত্তি করে আমরা আরো অসংখ্য রুল তৈরি করতে পারবো। প্রেজেন্টের জায়গায় যদি পাস্ট টেন্স হয়, পাস্ট ইনডেফিনিট হয় তাহলে পরের টেন্সটা কি হবে? প্রেজেন্টের জায়গায় যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে কি করতে হবে? এরকম অসংখ্য রুল কিন্তু আমরা পরবর্তীতে আলোচনা করব। কিন্তু আমাদের বেসিস হচ্ছে কিন্তু এই ৪ টা। এই ৪ টা বেসিস যদি আপনারা মাথায় রাখতে পারেন বীজগণিতে যেভাবে ১ টা ২ টা সূত্র শিখলে এটা থেকে অনুসিদ্ধান্ত অনেকগুলা বের হয়। এগুলা অনুসিদ্ধান্তগুলা মূলত মূল যে রুল গুলা আছে ওগুলার উপরে একটু বিশ্লেষণ করলে, একটু চিন্তা করলে, প্লাস মাইনাস এগুলা করলে কিন্তু এগুলা সহজে বের করা যায়। তো এই জিনিসগুলা আপনারা যদি মাথায় রাখেন তাহলে দেখবেন বাকি রুলগুলা সব এক্কেবারে সহজ হয়ে গেছে। তো চলুন আমরা কিছু উদাহরণ দেখি। ইফ আই ডু, ইউ উইল ডু। এখানে দেখেন প্রথম অংশটা কোন টেন্সে আছে? ইফ আই ডু প্রেজেন্ট টেন্সে আছে। দ্বিতীয় অংশ ইউ উইল ডু ফিউচার টেন্সে আছে। তাহলে এটাতে কি ব্যবহৃত হলো? টাইম মেশিন 1। ইট ইজ 10 ইয়ার্স প্রেজেন্টে আছে। সিন্স হিজ ফাদার ডাইড। তার বাবা মারা গেছেন। ১০ বছর হলো তার বাবা মারা গেছেন। দ্বিতীয়টা কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে আছে। তাহলে প্রেজেন্ট হলে পরেরটা পাস্ট। তৃতীয়ত দেখেন দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট। যদিও সে দরিদ্র তবুও সে সৎ। ২ টা অংশই প্রেজেন্ট টেন্সে আছে। চতুর্থত হচ্ছে হি সেইজ দ্যাট হি নোজ ইট আমরা ব্যবহার করতে পারবো। হি নিউ ইট এটাও ব্যবহার করতে পারবো। হি উইল নো ইট আমরা এটাকে ফিউচার টেন্সেও ব্যবহার করতে পারবো। আমাদের কোনো সীমাবদ্ধতা নেই। আমরা যখন যেটা প্রয়োজন হি সেইজ দ্যাট এর পরে আমরা কিন্তু যেকোনো টেন্সে ব্যবহার করতে পারবো। তাহলে এটাতে কি ব্যবহৃত হলো? উইংস অফ এ বার্ড। তাহলে আমাদের ৪ টা ব্যবহার আমরা পেয়ে গেলাম। টাইম মেশিন 1, টাইম মেশিন 2, রেলওয়ে লাইন এবং উইংস অফ এ বার্ড। তো এই যে আমরা ব্যবহার করলাম বিভিন্ন টেন্স, এই টেন্স গুলা ব্যবহারের ক্ষেত্রে মূল ফ্যাক্টরটাকে মূল ফ্যাক্টর হচ্ছে প্রথমটাতে হচ্ছে ইফ এটা একটা কনজাংশন, দ্বিতীয়টাতে সিন্স, তৃতীয়টাতে the, চতুর্থটাতে দ্যাট। এই যে কনজাংশন গুলা এগুলার ব্যবহারের উপর ভিত্তি করে আপনাকে বিভিন্ন টেন্স ব্যবহার করতে হবে। এবার একটু নতুন জিনিস আমরা একটু দেখার চেষ্টা করি। এই যে সিকোয়েন্স অফ টেন্স আমরা শিখবো, এটা শিখতে গেলে আমাদেরকে আরো নতুন ৪ টা টেন্স শেখা লাগবে। আগের যে ১২ টা টেন্স আপনারা জানেন, এটা দিয়ে কিন্তু সব কাজ চলবে না। তো আপনাদেরকে নতুন কিছু টেন্স শিখতে হবে। এই টেন্স গুলা কি হতে পারে? প্রথমত হচ্ছে পাস্ট প্রেজেন্ট। পাস্ট প্রেজেন্ট মানে কি? অতীতের বর্তমান। আপনারা একটু পরে এক্সাম্পল দেখলে বুঝতে পারবেন। পাস্ট ফিউচার অতীতের ভবিষ্যৎ। পাস্ট ফিউচার পারফেক্ট পুরাগঠিত অতীতের ভবিষ্যৎ। আনরিয়েল পাস্ট। আনরিয়েল পাস্ট মানে কি? একটু পরে আমরা দেখব। তো প্রথমে আমরা একটা উদাহরণ দেখি। অতীতের বর্ণনা অনুযায়ী যেটা বর্তমান ছিল, বাংলায় এটাকে আমরা বর্তমান কাল দিয়ে কিন্তু বর্ণনা করি। কিন্তু ইংরেজিতে বর্তমান কাল দিলে হবে না। এটাকে মানানসই পাস্ট টেন্সে ব্যবহার করতে হবে। যেমন দেখেন সে আমাকে বলেছিল সে স্কুলে যায় না, সে একটা ব্যবসা শুরু করেছে। এখানে দেখেন যায় না, এটা আপনি চিন্তা করলে
আপনি দেখেন বাংলায় এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট। সে একটা ব্যবসা শুরু করেছে। কোন টেন্সে আছে? প্রেজেন্ট পারফেক্ট। কিন্তু ইংরেজিতে কিন্তু আপনি এইভাবে ব্যবহার করতে পারবেন না। এখানে আপনাকে দেখতে হবে যে সে আমাকে বলেছিল। এই যে বলেছিল মানে কনটেক্সটটা প্রসঙ্গটা এটা পাস্ট টেন্সের। অতএব আপনি যায় না এটার ইংরেজি হি ডাজ নট গো টু স্কুল বললে হবে না। সে একটা ব্যবসা শুরু করেছে হি হ্যাজ স্টার্টেড এ বিজনেস বললে হবে না। বরং আপনাকে এই পাস্ট টেন্সের সাথে মিলিয়ে সিকোয়েন্সটা ঠিক রেখে আপনাকে ওইভাবে তৈরি করতে হবে। হি টোল্ড মি দ্যাট হি ডিড নট গো টু স্কুল। ডাজ নট হবে না, হি ডিড নট গো টু স্কুল। আর সে একটা ব্যবসা শুরু করেছে কোন সময়? প্রেজেন্ট পারফেক্ট না, না, এটা অতীতের প্রেক্ষাপট। ওই আগের অংশটা বলেছিল অংশটাই কিন্তু ধারাবাহিকভাবে চলছে এটা। অতএব এটাকে আপনাকে ব্যবহার করতে হবে। হি হ্যাড স্টার্টেড এ বিজনেস। এবার আসুন পাস্ট ফিউচার, অতীতের ভবিষ্যৎ। আগেরটা গেল অতীতের বর্তমান। মানে যেটা আমরা বাংলায় কিন্তু প্রেজেন্ট টেন্সেই ব্যবহার করব। কিন্তু ইংরেজিতে এগুলাকে আপনি সাধারণভাবে পাস্ট টেন্সে ব্যবহার করবেন। প্রেজেন্ট ইনডিফিনিট হলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার আসেন পাস্ট ফিউচার। পাস্ট ফিউচার মানে কি? যে অতীতের ভবিষ্যৎ। বর্তমানে এটা আর ভবিষ্যৎ না। অতীতে এটা ভবিষ্যৎ ছিল কিন্তু এখন আর ভবিষ্যৎ নাই। যেমন দেখেন সে আমাকে ১০ বছর আগে বলেছিল। ৫ বছর পরে সে আমাকে ৳৫,০০০ দিবে। দেখেন সে আমাকে বলেছিল কখন? এই যে আমরা বর্তমানে আছি তাকে বর্তমানে রাখছি। কিন্তু বর্তমান থেকে আমরা চলে যাব অতীতে। ১০ বছর আগে সে বলেছিল। কি বলেছিল? ৫ বছর পরে সে আমাকে ৳৫,০০০ দিবে। এই যে ৳৫,০০০ দিবে এখন কি আর দিবে? এখন আর দেওয়ার কথা না। এটা ছিল ওই অতীতের ভবিষ্যতে দেওয়ার কথা ছিল। তো আশা করি বুঝতে পেরেছেন। এটা হচ্ছে অতীতের ভবিষ্যৎ। বাংলায় কিন্তু আমরা টাকা দিবে বলছে। দেখলেই বোঝা যায় কিন্তু ফিউচার টেন্স। কিন্তু ইংরেজিতে এটাকে লিখতে হবে। He said 10 years ago that he would give me. will give আর বলা যাবে না। কারণ কনটেক্সট টা হচ্ছে পাস্ট টেন্স এর। তাহলে he would give me ৳5,000 after 5 years. একই রকম পাস্ট, ফিউচার পারফেক্ট। এমনিতে সাধারণভাবে আমরা যদি বলি সে সোমবারের মধ্যে কাজটা করবে। সোমবার ভবিষ্যতের একটা সময়। এই সময়ের মধ্যেই কাজটা শেষ হয়ে যাবে। তো এরকম টেন্সটাকে আমরা কি ব্যবহার করি? ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করি। তো ঠিক এইরকমই যদি কনটেক্সটটা পাস্ট এর হয়ে থাকে, তাহলে আমাদেরকে ঐরকমই পাস্ট, ফিউচার পারফেক্ট ব্যবহার করা লাগবে। তাহলে I told him that আমি তাকে বলেছিলাম। কি বলেছিলাম? I would have given আমি বলেছিলাম কোন সময়? ওই অতীতকালে বলেছিলাম। অতীতকালটাকে বেস ধরে চিন্তা করেন। আমি তাকে পরবর্তী শনিবারের মধ্যে আমি তাকে ৳৩,০০০ দিব। এই যে পরবর্তী শনিবারে কিন্তু দিব না। শনিবারের মধ্যে মানে শনিবারে হতে পারে, শুক্রবারে হতে পারে, বৃহস্পতিবারে হতে পারে। শনিবারের মধ্যেই কাজটা শেষ হয়ে যাবে। তার মানে অতীতের ভবিষ্যতের আগেই কাজটা শেষ হবে। তাহলে এটা কোন টেন্স হবে? পাস্ট, ফিউচার পারফেক্ট। এক্ষেত্রে কি ব্যবহার করতে হবে? উইল এর জায়গায় would ব্যবহার করতে হবে। ক্যান এর জায়গায় could ব্যবহার করতে হবে। মে এর জায়গায় might ব্যবহার করতে হবে। তাহলে পাস্ট, ফিউচার এবং পাস্ট, ফিউচার পারফেক্ট এই ২ টা টেন্সের মধ্যে আমরা would, could, might ব্যবহার করব। এছাড়া আরো অন্যান্য মোডাল অক্সিলারি যেগুলো আছে ওগুলো আমরা ব্যবহার করতে পারবো পাস্ট ফর্মে এবং এরপরে পাস্ট, ফিউচার যেটা আছে এটাতে ভার্বের বেস ফর্মটা বসবে। যদি প্যাসিভ হয় তাহলে বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। আর পাস্ট, ফিউচার পারফেক্ট যদি হয় তাহলে উড, কুড, মাইট এগুলার পরে আপনাকে প্রথমে হ্যাভ দিতে হবে, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। আর যদি প্যাসিভ হয় তাহলে হ্যাভ এর পরে আরেকটা বিন যোগ করে এরপরে পাস্ট পার্টিসিপল বসাবেন। তো আশা করি এই টেন্সগুলো বুঝতে পেরেছেন। সর্বশেষ রইল আনরিয়েল পাস্ট। আনরিয়েল পাস্ট মানে কি? অবাস্তব অতীত? নো। অবাস্তব বর্তমান, অতীত নয়। অর্থাৎ গঠন অনুযায়ী এটা কিন্তু আনরিয়েল পাস্ট নাম দেওয়া হয়েছে। গঠনটা হচ্ছে পাস্ট টেন্সের কিন্তু অর্থ অনুযায়ী এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। এই টেন্স দিয়ে কি বোঝায়? বর্তমানের কোনো আকাঙ্ক্ষা অথবা বর্তমানে এই রকম অবস্থা নাই। এরকম অবস্থার বিপরীত অন্য কিছু বর্ণনা করা। এরকম হলে বি ভার্বটা সবসময় ওয়্যার হবে আর অন্যান্য পাস্ট ফর্মের ভার্ব যেগুলো আছে যেভাবে আছে সেভাবেই বসবে। শুধু বি ভার্বের ক্ষেত্রে এটা কিন্তু ব্যতিক্রম মনে রাখবেন। সব নাম্বার পার্সনের ক্ষেত্রে এখানে কিন্তু ওয়্যার ব্যবহার করতে হবে। আর অন্যান্য যেগুলো আছে সেগুলাকে আপনি জাস্ট পাস্ট টেন্সে ব্যবহার করলেই হবে। যেমন আমি যদি একটা পাখি হতাম, এটা কোন সময়ের কথা? অতীতের কথা? নো, এটা বর্তমানের কথা। আমি এখনকার কথা বলছি। আমার যদি পাখির মতো ডানা থাকতো, আমি যদি পাখি হতাম। তাহলে এটা বাংলা এবং ইংরেজি ২ ভাবেই আমরা টেন্সের গঠনটা কিন্তু আমরা অতীতকালের ব্যবহার করি। কিন্তু বুঝাই এটা দিয়ে আমরা প্রেজেন্ট টেন্স।
ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই, আমি যদি পাখি হতাম তাহলে কি করতাম, আকাশে উড়তাম। হি স্পিক্স, সে এমন ভাবে কথা বলে, এজ ইফ হি ওয়ার ম্যাড, এমন ভাবে কথা বলে যেন মনে হয় সে পাগল। অ্যাকচুয়ালি হি ইজ নট ম্যাড, আসলে সে পাগল নয়, কিন্তু তার কথাবার্তায় মনে হয় সে পাগল। তো এই হচ্ছে আনরিয়েল পাস্ট। আনরিয়েল পাস্ট দিয়ে কি বোঝায়, বর্তমান আকাঙ্ক্ষা অথবা বর্তমান অবস্থার বিপরীত কোনো কিছু বোঝায়। তো এই হলো 4 প্রকার টেন্স: পাস্ট প্রেজেন্ট, পাস্ট ফিউচার, পাস্ট ফিউচার পারফেক্ট এবং আনরিয়েল পাস্ট। এগুলোর সাথে আমরা আগে যে 12 প্রকার টেন্স পড়েছি সবগুলা মিলিয়ে আপনারা সিকোয়েন্স অফ টেন্সের কাজগুলা করবেন। তো এই হলো বেসিক নিয়ে আমরা আলোচনা করলাম। এবার 1 বাই 1 আমরা টাইম মেশিন 1, টাইম মেশিন 2, রেলওয়ে লাইন এবং উইংস অফ এ বার্ড যতটুকু পারা যায় আমাদের সময়ের ভিতরে আমরা দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলুন এবার আমরা শুরু করি। টাইম মেশিন 1 দিয়ে আমরা কি কি করতে পারি সেগুলো একটু দেখার চেষ্টা করি। টাইম মেশিন 1 এর স্ট্রাকচার হচ্ছে 3টা। বীজগণিতের সূত্র যেভাবে মুখস্থ করেন ঠিক এইরকম 3টা বাক্য মুখস্থ করবেন। ইফ আই ডু, ইউ উইল ডু; ইফ আই ডিড, ইউ উড ডু; ইফ আই হ্যাড ডান, ইউ উড হ্যাভ ডান। দেখেন প্রথম অংশে কি আছে, প্রথমটাতে ইফ আই ডু প্রেজেন্টে আছে, দ্বিতীয়টা আছে ফিউচার। এখন ডু এর জায়গায় যখন ডিড হলো অর্থাৎ পাস্ট টেন্স হলো তখন আপনাকে কি করতে হবে, এখানে উইল এর জায়গায় দিতে হবে উড। তাহলে এটা অনুসিদ্ধান্ত হলো প্রথম অংশ প্রেজেন্ট হলে দ্বিতীয় অংশ ফিউচার, আর প্রথম অংশ যদি পাস্ট হয় তাহলে দ্বিতীয় অংশ কি হবে, পাস্ট ফিউচার। ঠিক একইভাবে এখানে ডু এর জায়গায় যদি হ্যাড ডান থাকে, পাস্ট পারফেক্ট থাকে, তাহলে আপনাকে কি করতে হবে, যেহেতু পাস্ট অতএব আপনাকে পাস্ট ফিউচারের জন্য উড আনা লাগবে। আবার যেহেতু এটা হ্যাড ডান পারফেক্টে আছে অতএব এখানে হ্যাভ ডান আনা লাগবে, কারণ উডের পরে আপনি আর হ্যাড ব্যবহার করতে পারবেন না। এই হিসাবে পাস্ট পারফেক্ট হলে পরেরটা কি হবে, পাস্ট ফিউচার পারফেক্ট। তো আমরা দেখি বিস্তারিত কি কি পেলাম। ইফ আই ডু, ইউ উইল ডু, এখানে কি আছে, প্রথম অংশ প্রেজেন্ট হলে দ্বিতীয় অংশ ফিউচার ইনডেফিনিট। প্রথম অংশ প্রেজেন্ট মানে সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, আর ফিউচার মানে সাবজেক্টের পরে উইল, ক্যান, মে, মাস্ট, শুধু উইল বা শেল না, যে কোনো মডাল অক্সিলারি এখানে আপনি ব্যবহার করতে পারবেন। এরপর হচ্ছে ভার্বের বেস ফর্ম। দ্বিতীয়ত হচ্ছে ইফ আই ডিড, ইউ উড ডু। প্রথম অংশ পাস্ট টেন্সে, পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে, আর দ্বিতীয় অংশ হচ্ছে পাস্ট ফিউচার। পাস্ট ইনডেফিনিট মানে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম, সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম। আর পাস্ট ফিউচার হচ্ছে সাবজেক্টের পরে উড, কুড, মাইট, মাস্টের পাস্ট ফর্ম ও মাস্ট হিসাবে মাস্ট এবং ভার্বের বেস ফর্ম। তৃতীয়ত হচ্ছে ইফ আই হ্যাড ডান, পাস্ট পারফেক্ট। আর দ্বিতীয় ক্লজ হচ্ছে ইউ উড হ্যাভ ডান, পাস্ট ফিউচার পারফেক্ট। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, আর দ্বিতীয় অংশ হচ্ছে সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট, মাস্ট, এরপরে হচ্ছে হ্যাভ, এরপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। তো এই যে 3টা স্ট্রাকচার, এই 3টা স্ট্রাকচার দিয়ে আপনি শুধু ইফ না, ইফ এর মতো আরো অনেকগুলা শব্দ আছে যেগুলো আপনি করে ফেলতে পারবেন একই নিয়মে। ইফ, ইন কেস, প্রোভাইডেড, প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট, সবগুলোর অর্থ হচ্ছে যদি। আনলেস অর্থ হচ্ছে যদি না। সো দ্যাট, ইন অর্ডার দ্যাট বা দ্যাট, দ্যাট অনেক অর্থ আছে। দ্যাট অর্থ যে, যা, যাতে, অনেক কিছু হতে পারে, কিন্তু এখানে আমরা ধরে নিচ্ছি দ্যাট অর্থ যদি যাতে প্রদান করে তাহলে আমরা এই রুলটা প্রয়োগ করব। তাহলে সো দ্যাট, ইন অর্ডার দ্যাট এবং দ্যাট এগুলো থাকলেও আমরা ওই নিয়মগুলাই ফলো করব যেগুলো আমরা ইফের ক্ষেত্রে প্রয়োগ করেছিলাম। তৃতীয়ত হচ্ছে লেস্ট, লেস্ট অর্থ যাতে না, এগুলো ইফের সাথে একটা মিল আছে, আমরা পরবর্তীতে দেখবো। সো ডট ডট দ্যাট, এতই যে, এটাও যদি থাকে এটাও ইফের সাথে মিল আছে। তো এই সবগুলাই কিন্তু ইফের সাথে মিল আছে। ইফের যদি 3টা স্ট্রাকচার ভালো করে মুখস্থ করেন, যে 3টা আমরা প্রথমে বলেছিলাম, ইফ আই ডু, ইউ উইল ডু; ইফ আই ডিড, ইউ উড ডু; ইফ আই হ্যাড ডান, ইউ উড হ্যাভ ডান। এই 3টা বাক্যকে আপনি বীজগণিতের সূত্র মনে করে আপনি ভালোভাবে মুখস্থ করুন এবং প্রত্যেকটা বাক্যকে এগুলোর সাথে কম্পেয়ার করে আপনি অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব এবং সাবজেক্টের কোন ফর্ম বসবে এই জিনিসগুলো আপনি অনায়াসে বসিয়ে দিতে পারবেন। ডু এর জায়গায় যেকোনো, ডু এর জায়গায় যেকোনো প্রেজেন্ট ফর্ম হতে পারে, ডিড এর জায়গায় যেকোনো পাস্ট ফর্ম, ডিড এর জায়গায়, ডানের জায়গায় যেকোনো পাস্ট পার্টিসিপল ফর্ম, এভাবে উইল এর জায়গায় যেকোনো মডাল অক্সিলারি, ডু এর জায়গায় যেকোনো ভার্ব। সাবজেক্টের আই এবং ইউ আছে, আই এবং ইউ এর জায়গায় যেকোনো সাবজেক্ট আপনি অর্থ অনুযায়ী, চাহিদা অনুযায়ী আপনি ব্যবহার করতে পারবেন। প্রথমে আমরা গ্রুপ 1 যেটা আছে
ইফ, ইন কেস, প্রোভাইডেড, প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট এবং আনলেস এগুলা দিয়ে আমরা একটু বিস্তারিতভাবে খুঁটিনাটি বিষয়গুলা পড়ার চেষ্টা করব। বাকিগুলা একটু হালকা করে আমরা বলে যাব। তো এটা ভালো করে শিখলে দেখবেন আপনি বাকি সব কমপ্লিটিং সেন্টেন্স বা যে সিকোয়েন্স অফ টেন্সেস এই ধরনের যে টপিক গুলো আছে বা এই ধরনের বাক্যে যে রাইট ফর্ম অফ ভার্ব আছে এগুলো অনায়াসে আপনি করতে পারবেন। যদি শুধু ইফ দিয়ে বাকি সবগুলো আপনি শিখে ফেলেন। অন্য যেকোনো বই থেকে আপনি পারবেন না। আপনি যদি আমার বইটা ফলো করেন, আমার লেকচার যদি ফলো করেন, দেখবেন এই ৩ টা বাক্য দিয়ে আপনি সবকিছু করে ফেলছেন। তো চলুন আমরা সামনের দিকে আগাই। ইফ আই ডু, ইউ উইল ডু, ইফ আই ডিড, ইউ উড ডু, ইফ আই হ্যাড ডান, ইউ উড হ্যাভ ডান এই ৩ টা স্ট্রাকচারই আমরা এই সবগুলোর ক্ষেত্রে প্রয়োগ করব। অতএব এখানে ইফ না দিয়ে যদি আমি ইন কেস দেই, সব সেমই থাকবে। ইন কেস আই ডু, ইউ উইল ডু, ইন কেস আই ডিড, ইউ উড ডু, ইন কেস আই হ্যাড ডান, ইউ উড হ্যাভ ডান। একইভাবে আনলেস যদি থাকে একই রকম সবগুলা টেন্স গুলা আমাদের ব্যবহার হবে। এখন উইল এবং উড এর জায়গায় আপনি যেকোনো মডাল অক্সিলারি ব্যবহার করতে পারবেন। মডাল অক্সিলারি কি হতে পারে? শ্যাল, মে, ক্যান, মাস্ট, শুড। উচিত অর্থে এটা প্রেজেন্টের মতোই প্রেজেন্ট ফর্মের মতোই ব্যবহৃত হতে পারে। অট টু, হ্যাভ টু, হ্যাজ টু, এম টু, ইজ টু, আর টু, হ্যাড বেটার, উড রাদার, নিড, ডেয়ার এই যেকোনো মডাল অক্সিলারি আপনি এখানে উইলের জায়গায় ব্যবহার করতে পারবেন। ঠিক একইভাবে উডের জায়গায় আপনি এরকম সবগুলোর পাস্ট ফর্ম আপনি ব্যবহার করতে পারবেন। যেমন ধরেন ইফ আই ডু, ইউ উইল ডু না বলে আপনি বলতে পারেন ইফ আই ডু, ইউ ক্যান ডু। ইফ আই ডু, ইউ মে ডু। সবকিছুই ওকে। আরেকটা সূত্র এ প্লাস বি সমান কত? এ প্লাস বি দিয়ে কোনো সূত্র আছে? সূত্র নাই, তাই না? তো এ প্লাস বি সমান বিকল্প আর কি লেখা যেতে পারে? এ প্লাস বি সমান বি প্লাস এ লেখা যেতে পারে। ২ যোগ ৩ সমান কত? ৩ যোগ ২ লেখা যেতে পারে। কোনো সমস্যা নাই। ঠিক এইরকম ইফ আই ডু, ইউ উইল ডু এটাকে আপনি লিখতে পারেন ইউ উইল ডু ইফ আই ডু। ইউ উড ডু ইফ আই ডিড। ইউ উড হ্যাভ ডান ইফ আই হ্যাড ডান। এভাবে অন্যান্য যেগুলো আছে যেকোনো মডাল অক্সিলারি থাকুক বা যেকোনো কিছু থাকুক ইফটা যদি মাঝখানে চলে আসে তাহলে প্রথম অংশ হয়ে যাবে ফিউচার আর দ্বিতীয় অংশ হয়ে যাবে প্রেজেন্ট। প্রথম অংশ হয়ে যাবে পাস্ট ফিউচার, দ্বিতীয় অংশ হয়ে যাবে পাস্ট। প্রথম অংশ হয়ে যাবে পাস্ট ফিউচার পারফেক্ট, দ্বিতীয় অংশ হয়ে যাবে পাস্ট পারফেক্ট। এবার এই বাক্যগুলা একটু কারেকশন করেন, দেখেন বাক্যগুলা কারেক্ট কিনা। হয়তো কারেক্টও থাকতে পারে, কারেক্ট যদি না হয়, ইনকারেক্ট যদি হয় তাহলে কারেক্টটা কি হবে একটু বলার চেষ্টা করুন। সময় ১ মিনিট। আশা করি আপনারা পেরেছেন। তো এবার একটু আনসারগুলো আমরা দেখে নেই। হি মাস্ট পানিশ ইউ ইফ ইউ উইল গো দেয়ার। এখানে ইফটা কোন জায়গায় আছে? মাঝখানে আছে। মাঝখানে থাকলে পরের অংশে কি হবে? প্রেজেন্ট টেন্স হবে। কিন্তু এখানে দেওয়া আছে ফিউচার। তো উইল ব্যবহার করা যাবে না। উইল এর জায়গায় কি হবে? উইল গো এর জায়গায় হবে শুধু গো। দ্বিতীয় বাক্য হি উড হ্যাভ গন ইফ আই হ্যাড রিকোয়েস্টেড হিম। এটা কিন্তু ঠিক আছে। হি উড হ্যাভ গন পাস্ট ফিউচার পারফেক্ট আছে আর পরেরটা পাস্ট পারফেক্টে আছে, তবে এটাতে কোনো সমস্যা নাই। ইউ ক্যান বি সিক ইফ ইউ উইল ড্রিঙ্ক দিস কোল্ড ওয়াটার। যদি তুমি এই ঠান্ডা পানিটা পান করো তাহলে অসুস্থ হয়ে পড়বে। এখানেও একই ভুল করা হয়েছে যে ইফ এর পরে আমরা ফিউচার দিয়ে দিয়েছি। অতএব এখানে আপনি কি করবেন? ইফ এর পরে শুধু ইউ ড্রিঙ্ক দিস কোল্ড ওয়াটার ব্যবহার করবেন। এটা দিয়ে আপনার ফিউচারের কাজ চলে যাবে। যদিও আপনি পরবর্তীতে পান করবেন, বলবেন যে উইল ব্যবহার করলে তো সমস্যা নাই। কিন্তু ইফ এর স্ট্রাকচারটা এরকম প্রেজেন্ট দিয়ে কিন্তু ফিউচার বোঝানো হয়ে থাকে। তো একটা জিনিস মনে রাখবেন, ইফ যদি মাঝখানে থাকে তাহলে কোনো কমা বসবে না। আর ইফ দিয়ে যদি বাক্য শুরু করেন তাহলে ইফ ক্লজ এর পরে একটা কমা দিতে হবে। ইফ আই ডু এর পরে কমা দিয়ে ইউ উইল ডু। আর যদি ইফটা মাঝখানে আসে ইউ উইল ডু, ইফ আই ডু এখানে কোনো কমা নাই। আরেকটা রুল হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল যেটা আছে, অর্থাৎ ইফ আই ডিড ইউ উড ডু। এখানে যদি ডিড এর জায়গায় বি ভার্ব থাকে তাহলে এটা সব সময় ওয়্যার হবে, সব নাম্বার পার্সনের ক্ষেত্রে ওয়্যার হবে। কখনোই আপনি ওয়াজ ব্যবহার করতে পারবেন না। ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই। কখনো এই ইফ যেটা আছে এটাকে উজ্জ্ব করে দেওয়া যায়। উজ্জ্ব করে দিলে কি হয়? এই যে অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের সামনে নিয়ে আসতে হয়। তাহলে ইফ আই হ্যাড এ লট অফ মানি না বলে বলতে হবে হ্যাড আই এ লট অফ মানি। হ্যাড আই এ লট অফ মানি মানে কি? আমার যদি অনেক টাকা থাকতো। যদিটা অর্থটা অটোমেটিক চলে আসবে, এই যে হেডটা সাবজেক্টের আগে চলে আসছে। একইভাবে ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই। এখানে আপনি বলতে পারেন ওয়ার আই এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই। ওয়ারটা আগে চলে আসার কারণে এখানে যদিটা উজ্জ্বভাবে এমনিতেই অর্থ চলে আসবে। আরো সচেতন হতে হবে অ্যাক্টিভ এবং প্যাসিভ নিয়ে। ইফ আই ডু ইউ উইল ডু ২ টা অংশই কিন্তু অ্যাক্টিভে আছে। আপনি ২ টা অংশকে প্যাসিভে লিখতে পারেন। ইফ ইট ইজ ডান দ্যাট উইল বি ডান। যদি এটা করা হয় তাহলে ওটাও করা হবে। একটা অংশ অ্যাক্টিভ, দ্বিতীয় অংশটা প্যাসিভ। ইফ আই ডু ইট দ্যাট উইল বি ডান। আমি যদি এটা করি তাহলে ওটা করা হবে। প্রথমটা অ্যাক্টিভ, দ্বিতীয়টা প্যাসিভ।
আবার উল্টা হতে পারে ইফ ইট ইজ ডান আই উইল ডু দ্যাট। যদি এটা করা হয় তাহলে আমি ওটা করব। তো এভাবে অন্যান্য বাক্যগুলা ব্যবহার করার সময় অ্যাক্টিভ প্যাসিভ ২ টার ব্যাপারে সচেতন হয়ে বাক্যগুলা ব্যবহার করবেন। প্যাসিভ হলে কি করা লাগবে? অতিরিক্ত একটা বি ভার্ব লাগবে আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসানো লাগবে। এটাই কাজ। অতিরিক্ত কিছু না। শুধু জাস্ট ২ টা কাজ, একটা অতিরিক্ত বি ভার্ব আর একটা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। একইভাবে আপনাকে সচেতন হতে হবে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। ইফ আই ডু, ইউ উইল ডু, এটা যেরকম ২ টা অংশ অ্যাফার্মেটিভ আছে, ঠিক ২ টা অংশ নেগেটিভ হতে পারে। ইফ আই ডোন্ট ডু, ইউ উইল নট ডু। আমি যদি করি না তাহলে তুমিও করবে না। আবার একটা অংশ নেগেটিভ, একটা অংশ অ্যাফার্মেটিভ। ইফ আই ডোন্ট ডু, ইউ উইল ডু। ইফ আই ডু, ইউ উইল নট ডু। প্রথম অংশ অ্যাফার্মেটিভ, দ্বিতীয় অংশ নেগেটিভ। এরকম অবস্থা অনুযায়ী বাক্যের কনটেক্সট অনুযায়ী আপনাকে অ্যাফার্মেটিভ, নেগেটিভ এগুলোর ব্যাপারেও সচেতন হতে হবে। আরেকটা কথা মনে রাখবেন, আনলেস এটা নিজেই নেগেটিভ। অতএব এটার পরে কখনোই আপনি নো, নট, নেভার এই ধরনের শব্দ ব্যবহার করতে যাবেন না। যদি কোনো বাক্যের মধ্যে দেওয়া থাকে নো, নট, নেভার তাহলে বুঝবেন যে এই বাক্যটা ভুল। আনলেস আই ডোন্ট ডু, ইউ উইল নট ডু। কি হবে? আনলেস আই ডু, ইউ উইল নট ডু। মিনিং অফ কন্ডিশনাল সেন্টেন্সেস। কন্ডিশনাল সেন্টেন্স গুলার অর্থগুলা কিরকম হয়ে থাকে? একটু আগে আমরা কিন্তু একটু হিন্টস দিয়েছি। ইফ আই ডু এটা যদিও প্রেজেন্ট টেন্সে আছে, কিন্তু এটা দিয়ে আপনি অর্থ বোঝাবেন কিন্তু ফিউচার। যেমন আপনি বললেন, আমি যদি ঢাকা যাই তাহলে তোমার সাথে সাক্ষাৎ করব। এই যে আমি যদি ঢাকা যাই এটা কোন সময় আপনি যাবেন? এখন না ভবিষ্যতে? ভবিষ্যতে। তাহলে প্রেজেন্ট দিয়ে কিন্তু ফিউচার বোঝায়। তাহলে প্রেজেন্ট বোঝাবেন কি দিয়ে? ফাঁকা হয়ে গেল যে ঘরটা, অতএব পেছন থেকে নিয়ে আসেন। পাস্ট টেন্স যখন ব্যবহার করবেন তখন এটা দিয়ে প্রেজেন্ট টেন্স বোঝানো হয়। এটা মনে রাখবেন। পাস্ট টেন্স হলে প্রেজেন্ট টেন্স। ইফ আই ডিড মানে এটা বর্তমানের কথা আমি বলছি, অতীতের কথা না। ইফ আই ওয়্যার এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই। কোন সময়? অতীতে? এখন? এখন যদি আমি পাখি হতাম তাহলে আকাশে উড়তাম। আমার কাছে যদি অনেক টাকা থাকতো তাহলে তোমাকে আমি সব টাকা দিয়ে দিতাম। এই যে আমার কাছে যদি টাকা থাকতো কোন সময়? এখন। এখন যদি অনেক টাকা থাকতো তোমাকে সব দিয়ে দিতাম। তো এই ধরনের বাক্যগুলা যদিও গঠন অনুযায়ী পাস্ট কিন্তু অর্থ অনুযায়ী এগুলো হচ্ছে প্রেজেন্ট। তাহলে পাস্ট বুঝাবেন কি দিয়ে? পাস্টের জায়গাটা ফাঁকা হয়ে গেল। পাস্টের জায়গাটা ফিল আপ করবেন আপনি পাস্ট পারফেক্ট দিয়ে। অর্থাৎ অতীতের কোনো প্রেক্ষাপটে যদি আপনাকে ইফ দিয়ে যদি কিছু বলতে হয় তাহলে এটা পাস্ট ইনডিফিনিট নয়, পাস্ট পারফেক্ট ব্যবহার করবেন। এটা কিন্তু অনেকেই ভুল করে। এই জিনিসটা খুব খেয়াল রাখবেন। অতীতের প্রেক্ষাপটে আপনি কন্ডিশনাল সেন্টেন্স ব্যবহার করতে গেলে এটা অবশ্যই থার্ড কন্ডিশনাল বা পাস্ট পারফেক্ট দিয়ে যে কন্ডিশনাল হয় সেটা ব্যবহার করবেন। আর বর্তমানের জন্য পাস্ট আর ভবিষ্যতের জন্য ফিউচার। এবার একটা টেস্ট। ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব এবং কারেক্ট দ্য সেন্টেন্স ইফ রং। সময় হচ্ছে ২ মিনিট।
তো আশা করি আপনারা পেরেছেন। এবার আমরা সঠিক আনসার গুলো দেখে নেই। ইফ আই প্রপোজ টু গো, আই উড সার্টেনলি হ্যাভ গন। আমি নিশ্চিত যেতাম। যদি আমি কি করতাম? প্রস্তাব দিতাম, না যদি আমাকে প্রস্তাব দেওয়া হতো? যদি আমাকে প্রস্তাব দেওয়া হতো। এটা কোন সময়ের? অতীতের। অতএব এটা কোন কন্ডিশনাল হবে? থার্ড কন্ডিশনাল হবে। এবং সেকেন্ডটাতে আমরা সেকেন্ড ক্লজ এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি হ্যাভ আছে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, এর আগে উড আছে। অতএব প্রথমটা কি করতে হবে? হ্যাড এবং ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে হবে। এটা হচ্ছে টেন্স। পাশাপাশি প্রস্তাবটা আমাকে যদি দেওয়া হতো, অতএব এটা কি? প্যাসিভ। অতএব হ্যাড এর পরে কি লাগবে? বিন লাগবে, এরপরে প্রপোজড। তাহলে ইফ আই হ্যাড বিন প্রপোজ টু গো, আই উড সার্টেনলি হ্যাভ গন। ইফ ইউ ওয়ার্ক হার্ড, ইউ ফেল। ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করতে, তাহলে কি ফেল করতে না ফেল করতে না? ফেল করতে না, মানে এটাতে নেগেটিভ যোগ করা লাগবে। তাহলে ইফ ইউ ওয়ার্ক হার্ড, ইউ উড নট ফেল। যেহেতু আগের অংশ পাস্ট আছে, অতএব আমাদের পরের অংশে উড যোগ করতে হবে এবং বাক্যটাকে নেগেটিভ করে নট বসানো লাগবে। ইউ উড নট ফেল। দ্য ম্যান কুড হ্যাভ অ্যাচিভড ফেম ইফ হি পারসিস্ট ইন হিজ স্টাডি। দ্য ম্যান কুড হ্যাভ অ্যাচিভড ফেম, ইফটা মাঝখানে আছে। অতএব পরের অংশ আমরা কি দিব? আগের অংশ অনুযায়ী এখানে মিল রেখে আমরা পরের অংশে পাস্ট পারফেক্ট দিব। ইফ হি হ্যাড পারসিস্টেড ইন হিজ স্টাডি। আনলেস ইউ ডিড নট ওয়েস্ট ইউর টাইম ইন প্লেয়িং ক্রিকেট, ইউ উড ফেল। আনলেস, যদি না। আমরা জানি আনলেস এর পরে কখনো নেগেটিভ বসানো যায় না, অতএব ডিড নট এখানে আর বসানো যাবে না। তাহলে আনলেস ইউ ওয়েস্টেড ইউর টাইম ইন প্লেয়িং ক্রিকেট, ইউ উড ফেল না উড নট ফেল? যদি ক্রিকেট খেলার মধ্যে সময় নষ্ট না করতে, তাহলে তুমি ফেল করতে না। তাহলে এখানে দুই জায়গায় ভুল আছে। প্রথম অংশের নটটা আপনাকে শেষের অংশে নিয়ে ব্যবহার করতে হবে। তাহলে আনলেস ইউ ওয়েস্টেড ইউর টাইম ইন প্লেইং ক্রিকেট, ইউ উড নট ফেল। ইফ আই হ্যাড এ লট অফ মানি, আই উড হ্যাভ হেল্প দ্য পুয়ার। এই আরেকটা জায়গা অনেকেই ভুল করেন, হেড দেখলেই মনে করেন যেটা পাস্ট পারফেক্ট। হেড আছে, হেডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল আছে কিনা এটা তো আগে দেখা লাগবে। যদি পাস্ট পার্টিসিপল আরেকটা থাকে, তখন কি এটা পাস্ট পারফেক্ট হবে। আদারওয়াইজ যদি শুধু হেড থাকে, তাহলে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, মানে হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। অতএব পরের অংশে আপনি হ্যাভ হেল্প ব্যবহার না করে শুধু আই উড হেল্প দ্য পুয়ার এভাবে ব্যবহার করবেন। তৃতীয় বাক্য, ইউ কুড বিকাম এ রিচ ম্যান প্রোভাইডেড ইউ উড গো টু লন্ডন উইথ ইউর ব্রাদার্স। প্রোভাইডেড পেয়েছেন, এটাকে আপনি ইফ ধরে নিন। ইফ, তাহলে ইফ এর পরের অংশে কি উইল উড এগুলা ব্যবহার করা যায়? করা যায় না। তাহলে আগের অংশের সাথে মিল রেখে আপনি কি করবেন? জাস্ট শুধু ওয়েন্ট বসাবেন। আগেরটা যেহেতু পাস্ট ফিউচার আছে কুড বিকাম, তাহলে পরেরটাতে আপনি শুধু পাস্ট ফর্ম বসাবেন। প্রোভাইডেড ইউ ওয়েন্ট টু লন্ডন উইথ ইউর ব্রাদার্স। এবার আগে যেটা বলেছিলাম যে এগুলো যদি পারেন, ইফ দিয়ে যদি স্ট্রাকচার গুলো পারেন, তাহলে বাকি সবগুলো পারবেন। ইফ এর সাথে ইফ এর সমান অর্থ দিয়ে আমরা সবগুলো প্র্যাকটিস করলাম। এবার যদি আসে সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, দ্যাট বা দ্যাট, তাহলে আপনি প্রথম দুইটা স্ট্রাকচার ব্যবহার করবেন। ইফ আই ডু, ইউ উইল ডু। এরকম হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি ক্যান পাস। হি ওয়ার্কড হার্ড সো দ্যাট হি কুড পাস। তবে এখানে একটু লিমিটেশন আছে। আপনি আগের মতো যে কোনো মডাল অক্সিলারি ব্যবহার করতে পারবেন না। সো দ্যাট, ইন অর্ডার দ্যাট এবং দ্যাটের পরে আপনি মডাল অক্সিলারি যদি এফার্মেটিভ হয়, তাহলে শুধু ক্যান, ক্যান অথবা মে ব্যবহার করতে পারবেন। আর যদি নেগেটিভ হয়, তাহলে উইল অথবা মে। আর থার্ড যে নিয়মটা, থার্ড যে রুলটা, এটা এক্ষেত্রে প্রযোজ্য হবে না। লেস্টের পরে আপনাকে সব সময় পাস্ট ফিউচার ব্যবহার করতে হবে এবং মডাল অক্সিলারিটা ফিক্সড, শুড অথবা মাইট। অথবা আগের অংশ প্রেজেন্ট হোক পাস্ট হোক, আপনি এটা দেখার দরকার নাই। সব সময় শুড অথবা মাইট ব্যবহার করবেন। সো ডট ডট দ্যাট, এটার পরেও সাধারণভাবে ক্যান ব্যবহৃত হয়, যেমন হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। এগুলো আরো ভেরিয়েশন সহ আপনারা বইয়ের মধ্যে বিস্তারিত পাবেন। আমরা এই একটা টাইম মেশিন 1 নিয়ে বসে থাকলে আমাদের বাকিগুলো আলোচনা করার সময় হবে না। তো আমরা টাইম মেশিন 2 তে চলে যাচ্ছি। টাইম মেশিন 1 দিয়ে এই সবগুলা রুল আপনারা খুব সহজে করে ফেলতে পারবেন। তো এবার আমরা শুরু করছি সিকোয়েন্স অফ টেন্সেস উইথ টাইম মেশিন 2। টাইম মেশিন 2 আপনাদের মনে আছে, আমরা ওই যে সিরাজউদ্দৌলার যুগে চলে গিয়েছিলাম। অর্থাৎ প্রেজেন্ট হলে আমরা এটাকে পাস্ট টেন্সে নিয়ে যাব। আমরা টাইম মেশিন 1 এ যে তিনটা স্ট্রাকচার পড়েছিলাম, ইফ আই ডু, ইউ উইল ডু, ইফ আই ডিড, ইউ উড ডু, ইফ আই হ্যাড ডান, ইউ উড হ্যাভ ডান। আপনাদের বলেছিলাম, আমার মনে আছে নিশ্চয়ই, যে এই তিনটা বাক্য যদি ভালো করে মুখস্থ করেন, তাহলে বাকি সবকিছুই আপনাদের আয়ত্তে চলে আসবে। তো ঠিক
টাইম মেশিন 1 দিয়ে আমরা কিন্তু টাইম মেশিন 2 টাও গঠন করব। ওই যে আমরা আগে পরে বাদ দিয়ে দেব। ইফ বাদ দিয়ে দিব এবং ইউ উইল ডু বাদ দিয়ে দিব। থাকলো শুধু আই ডু। এটাকে আমরা নিব। আই ডিড কে আমরা নিব। আই হ্যাড ডান। এই ৩ টা দিয়ে আমরা স্ট্রাকচার তৈরি করব। টাইম মেশিন 2 এর। তো টাইম মেশিন 2 এর ৩ টা স্ট্রাকচার কিভাবে আমরা তৈরি করে দেখেন। প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পারফেক্ট এই ৩ টা টেন্স আমরা পেলাম। একটা টেনিস বল দিয়ে কল্পনা করুন। এই টেনিস বলটা আমার হাতে আছে। আমি কোনো প্রেসার না দিয়ে বলটা ছেড়ে দিলাম। এই যে বলটা পড়লো এবং উঠলো, এটা কি আমার হাতে আসলো? হাতে আসেনি। তাহলে চিন্তা করেন এখানে জোড়ায় চিন্তা করেন স্ট্রাকচার গুলা। কয়টা পয়েন্টে স্ট্রাকচার গুলো তৈরি হলো? প্রথমত হচ্ছে প্রেজেন্ট থেকে আসলো পাস্টে একটা স্ট্রাকচার তৈরি হলো প্রেজেন্ট প্লাস পাস্ট। দ্বিতীয়ত পাস্ট থেকে গেল পাস্ট পারফেক্টে আরেকটা স্ট্রাকচার তৈরি হলো পাস্ট প্লাস পাস্ট পারফেক্ট। বলটা আবার উপরের দিকে উঠে আসলো পাস্ট পারফেক্টের পরে কি হবে? পাস্ট ইনডিফিনিট। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের ৩ জোড়া স্ট্রাকচার। প্রেজেন্ট হলে প্রেজেন্ট বলতে এনি প্রেজেন্ট, প্রেজেন্ট হলে পরেরটা পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট হলে পরেরটা পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট হলে পাস্ট ইনডিফিনিট। যেমন একটা বাক্য দেখেন, ইট ইজ 10 ইয়ার্স সিন্স হিজ ফাদার ডাইড। ১০ বছর হলো তার বাবা মারা গেছেন। তো ইট ইজ 10 ইয়ার্স প্রেজেন্টে আছে, পরেরটা আছে কোন টেন্সে? পাস্ট টেন্সে। তো এখানে আমরা কিওয়ার্ড গুলা কি কি ব্যবহার করি দেখি একটু আমরা। সিন্স, এজ ইফ এবং এজ দো। সিন্স, এজ ইফ, এজ দো এই ৩ টা কনজাংশন যদি থাকে তাহলে আমরা ২ টা স্ট্রাকচার ব্যবহার করব। একটা হচ্ছে প্রথম অংশ যদি প্রেজেন্ট হয়, দ্বিতীয় অংশ হবে পাস্ট ইনডিফিনিট। প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয়, দ্বিতীয় অংশ হবে পাস্ট পারফেক্ট। আমরা টাইম মেশিন 1 এর মতো সব জায়গায় সব স্ট্রাকচার ব্যবহার করব না। আমাদের এখানেও ৪ টা গ্রুপ থাকবে। প্রথম গ্রুপে আমরা কনজাংশন পেলাম ৩ টা, সিন্স, এজ ইফ, এজ দো। এগুলা যদি থাকে তাহলে আমরা ২ টা স্ট্রাকচারে ব্যবহার করব। প্রথম অংশ প্রেজেন্ট হলে দ্বিতীয় অংশ পাস্ট ইনডিফিনিট, প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট হলে দ্বিতীয় অংশ পাস্ট পারফেক্ট। তাহলে ইট ইজ 10 ইয়ার্স সিন্স হিজ ফাদার ডাইড, এই জায়গায় যদি ইট ওয়াজ 10 ইয়ার্স হয় তাহলে কি হবে? ইট ওয়াজ 10 ইয়ার্স সিন্স হিজ ফাদার হ্যাড ডাইড। হি স্পিক্স, সে এমন ভাবে কথা বলে যেন মনে হয় সে পাগল। প্রথম অংশ প্রেজেন্ট, দ্বিতীয় অংশ পাস্ট। এক্ষেত্রে মনে রাখবেন সবসময় আনরিয়েল পাস্ট ব্যবহার করতে হবে, ওয়ার ব্যবহার করতে হবে, যেহেতু সে আসলে পাগল নয়। হি স্পোক যদি থাকে প্রথম অংশ পাস্ট তাহলে দ্বিতীয় অংশ কি হবে? পাস্ট পারফেক্ট। তাহলে হি স্পোক এজ ইফ হি হ্যাড বিন ম্যাড। দ্বিতীয় গ্রুপ আই উইশ, আই লাইক, আই ফ্যান্সি। আমার ইচ্ছা হয়, আকাঙ্ক্ষা হয় বা কল্পনা হয়। ইফ, ইফ অর্থ আগে আমরা পড়েছিলাম যদি, এখন একটু ব্যতিক্রম করে বলবেন। ইফ অর্থ হচ্ছে ইস যদি, অর্থাৎ এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। ইস যদি, তাহলে এক্সক্লামেটরি ইফ যদি থাকে তাহলে এটাকে অ্যাসার্টিভ বানালে কি হয়? আই উইশ, আই উইশ আই ওয়্যার এ বার্ড। এটাকে আপনি এক্সক্লামেটরি বাক্যে বলতে পারেন কি? ইফ আই ওয়্যার এ বার্ড। তার মানে ইফ মানে হচ্ছে ইস আর ইস মানে হচ্ছে উইশ। ইফ, ইস, উইশ মনে রাখবেন। তার মানে ধরেন আগে একটা বাক্য দেওয়া হলো যে পাখি আকাশে উড়ে। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। ইফ ড্যাশ দিল বাক্যটা কমপ্লিট করার জন্য। আমি যদি পাখি হতাম। আগেরটা কোন টেন্সে আছে? প্রেজেন্টে আছে। তাহলে দ্বিতীয় অংশটা কি করবেন আপনি? পাস্ট টেন্সে ব্যবহার করবেন। ইফ আই ওয়্যার এ বার্ড। ঠিক একইভাবে আই উইশ আই ওয়্যার এ বার্ড। একই রকম আই লাইক, আই ফ্যান্সি, ইফ, ওদের, অফ দ্যাট, উড দ্যাট সবগুলার পরে আপনি আগের অংশ প্রেজেন্ট ধরে পরেরটাকে কি করবেন? পাস্ট ব্যবহার করবেন। ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম। এটাই শেষ সময়। ইট ইজ টাইম ২ টা অর্থ আছে মনে রাখবেন। একটা হচ্ছে এটাই উপযুক্ত সময়, আরেকটা অর্থ হচ্ছে এটাই শেষ সময়। যদি আমরা টাইম মেশিন 2 ফলো করি অর্থাৎ প্রেজেন্ট এর পরে যদি আমরা পাস্ট টেন্স ব্যবহার করি তখন আর উপযুক্ত সময় বলা যাবে না। বলতে হবে টাইমটা শেষ। উপযুক্ত সময় আগেই শেষ। এখনো একটু সময় আছে। যদি এখনই কাজে লেগে যান তাহলে হয়তো সফল হতেও পারেন। অতএব ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম অর্থ হচ্ছে এটাই শেষ সময় এবং এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? টাইম মেশিন 2 প্রেজেন্ট হলে পরেরটা আমরা পাস্ট টেন্সে ব্যবহার করব। এবং এক্ষেত্রে শুধু এই স্ট্রাকচারটাই প্রযোজ্য হবে। প্রথম অংশ পাস্ট হলে দ্বিতীয় অংশ আপনি পাস্ট পারফেক্ট ব্যবহার করতে পারবেন না। আই উইশ আই ওয়্যার এ বার্ড যেরকম আই উইশড যদি হয়ে থাকে তবুও আই ওয়্যার এ বার্ড ব্যবহার করবেন যদি এটা আকাঙ্ক্ষা হয়ে থাকে। যেমন ইফ আই ওয়্যার এ বার্ড, আই উইশ আই ওয়্যার অ্যান এলিফ্যান্ট, ইট ইজ টাইম আই লেফট দ্য প্লেস। সবগুলোতেই দেখেন প্রথম অংশ প্রেজেন্ট, দ্বিতীয় অংশ পাস্ট। আর ইফটাকে বলেছি যে আই উইশ ধরে নেন তাহলে আই উইশ এর পরেরটা আই ওয়্যার এ বার্ড পাস্ট টেন্সে আছে। তবে প্রথম অংশটা যদি পাস্ট হয় দ্বিতীয় অংশটাও কি হবে? পাস্ট হবে। এটা আমরা বললাম যে আই উইশড আই ওয়্যার এ বার্ড, ইট ওয়াজ টাইম আই লেফট দ্য প্লেস। এখন অতীতের কোনো বিষয়ে যদি আক্ষেপ করে থাকেন তাহলে কিভাবে বলবে?
এখন দেখবেন যে আই উইশ হোক, আই উইশড হোক, যাই হোক না কেন বা ইফ থাকুক, এটার পরে আক্ষেপ হলে আপনি সবসময় পাস্ট পারফেক্ট ব্যবহার করবেন। তাহলে উইশ বা আকাঙ্ক্ষা যেটা এটা ২ প্রকার হয়ে গেল। একটা হচ্ছে আকাঙ্ক্ষা আর একটা হচ্ছে আক্ষেপ। আকাঙ্ক্ষা হচ্ছে বর্তমানের জন্য আর আক্ষেপ হচ্ছে অতীতের জন্য। তো বর্তমান বা ভবিষ্যতের জন্য যখন আকাঙ্ক্ষা হবে তখন এটা আগের অংশ যে টেন্সেই থাকুক না কেন আপনি পাস্ট টেন্সে ব্যবহার করবেন। আর আক্ষেপ যদি হয়ে থাকে আগের অংশ যে টেন্সেই হোক না কেন আপনি এখানে পাস্ট পারফেক্ট ব্যবহার করবেন। তাহলে এখানে কিন্তু টাইম মেশিন টুল রুল সব ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হচ্ছে না। প্রযোজ্য হচ্ছে শুধু প্রথম অংশ প্রেজেন্ট হলে, দ্বিতীয় অংশ পাস্ট এবং এটা যদি আকাঙ্ক্ষা বুঝিয়ে থাকে। তো এখানে একটু পেচ আছে, একটু বোঝার চেষ্টা করবেন। আই উইশ বা উইশড যদি হয় তবুও কি হবে? আই হ্যাড গন টু লন্ডন উইথ মাই ব্রাদার্স। উইশ বা উইশড এর কারণে পার্থক্য হবে না। কারণ এটা হচ্ছে অতীতের জন্য আমি আক্ষেপ করছি। ইফ আই হ্যাড বিন এ রিচ ম্যান এট দ্যাট টাইম, ওই সময় যদি আমি একজন ধনী লোক হতাম। আর ইট ইস টাইম বললাম যে উপযুক্ত সময় হতে পারে। তখন ৩ টা স্ট্রাকচার হয়ে যায় ইট ইস টাইম দিয়ে। একটা হচ্ছে ইট ইস টাইম আই ডিড দ্য ওয়ার্ক, উপযুক্ত সময় আগেই শেষ, এটাই শেষ সময়। আবার ইট ইস টাইম টু ডু দ্য ওয়ার্ক। টু টু দিয়ে যদি বলেন তাহলে ইট ইস টাইম এর অর্থ হচ্ছে এটাই উপযুক্ত সময়। কিন্তু এখানে কোনো কর্তা দেখা যাচ্ছে না। কে কাজটা করবে, কার জন্য উপযুক্ত সময়। তো এই ক্ষেত্রে যদি আপনি কর্তাকে নিয়ে আসতে চান তাহলে কি করবেন? ফর সহ কর্তার অবজেক্টিভ ফর্ম যেটা আছে ইট ইস টাইম ফর মি টু ডু দ্য ওয়ার্ক এভাবে ব্যবহার করবেন। আর ইট ইস হাই টাইম দিয়ে শুধু একটাই স্ট্রাকচার আছে। ইট ইস হাই টাইম আই ডিড দ্য ওয়ার্ক, এটাই শেষ সময় বুঝাবে। আর কিছু বুঝাবে না। তো আজ এ পর্যন্তই। বাকিটা আপনারা বই থেকে দেখে নিবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং ওই ৩ টা সূত্র ইফ আই ডু, ইউ উইল ডু, ইফ আই ডিড, ইউ উড ডু, ইফ আই হ্যাড ডান, ইউ উড হ্যাভ ডান। এই ৩ টা বাক্য ভালো করে মুখস্থ করলে আপনারা সিকোয়েন্স অফ টেন্স এর সব রুলই আয়ত্ত করতে পারবেন ইনশাআল্লাহ। এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। শুধু রুলটাকে একটু প্রয়োগ করা শিখতে হবে। টেকনিক গুলা একটু কাজে লাগাতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখনো বইটা কিনেননি, বইটা কিনে নিবেন। সবাইকে অসংখ্য প্রত্যাশা রেখে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ অল।